আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে মাইক্রো ক্রেডিট এবং মাইক্রো ফাইন্যান্স বলতে কী বোঝায় এবং এদের মধ্যে পার্থক্যটা কোথায়। মাইক্রো ক্রেডিট ও মাইক্রো ফাইন্যান্স বিশ্বব্যাপী জনপ্রিয়তার একটা বড় কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক ছাড়াও বাংলাদেশে ব্র্যাক, আশা ইত্যাদি সংস্থা মাইক্রো ফাইন্যান্সে অনেক ভালো পরিমাণে একটা ভূমিকা রেখেছে। মাইক্রো ক্রেডিট আসলে কি? মাইক্রো ক্রেডিট হচ্ছে মাইক্রো মানে হচ্ছে, আমরা জানি মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র এবং ক্রেডিট মানে হচ্ছে ঋণ। মাইক্রো ক্রেডিট মানে হচ্ছে ক্ষুদ্র ঋণ। এখন ক্ষুদ্র ঋণের কনসেপ্টটা কোথা থেকে আসে? ক্ষুদ্র ঋণের কনসেপ্টটা এসেছে মূলত আমাদের যারা দরিদ্র জনগোষ্ঠী আছে, লো ইনকাম পিপল আছে, যাদের আয় হচ্ছে খুব কম এবং অসহায় মানুষ যারা, তাদের ক্ষেত্রে কি হয়, তারা সহজে কোনো জায়গা থেকে তাদের জন্য আসলে ঋণ নেওয়ার কোনো ব্যবস্থা রাখা হয়নি। আর নর্মাল যেসব ব্যাংক আছে ঋণ দেয়, তাদের কাছে কিন্তু ঋণ নিতে গেলে জামানত দিতে হয়। যারা স্বল্প আয়ের মানুষ তাদের কাছে জামানত দেওয়ার মতো কিছু নেই। যারা অসহায় তারা জামানত দেওয়া, তাদের নিজেরই কিছু নেই, তারা জামানত কি দেবে? সুতরাং তারা ঋণও নিতে পারে না, ঋণও নিতে পারতো না। মাইক্রো ক্রেডিট তাদেরকে এই সুযোগটা দেয়। তারা স্বল্প আয়ের মানুষ এবং অসহায় মানুষের মাইক্রো ক্রেডিট থেকে ঋণ নিতে পারে। মাইক্রো ক্রেডিট কনসেপ্টটা আসার পর থেকে তারা এই ক্ষুদ্র ঋণটা তারা নিতে পারে। তাদের ঋণের পরিমাণটা খুবই অল্প, মানে তারা তো অল্পই ঋণ নেবে, রাইট? এবং তারা তাদের যে অবস্থায় আছে, তারা তাদের অবস্থা পরিবর্তন ঘটাতে তো অবশ্যই চাইবে, তারা আরেকটু ভালো পর্যায়ে থাকতে চাইবে। তো তার জন্য তো তাদেরকে ঋণ নেওয়া প্রয়োজন হয়। যেমন ফার্মারদের কথা বললে, ফার্মারদের অনেক সময় পর্যাপ্ত পরিমাণে বীজ কেনার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে না, তখন তারা এই ক্ষুদ্র ঋণটা নিয়ে থাকে। তারা সময় মতো বীজ কিনতে পারে, তারা সময় মতো তাদের ফার্মিংয়ের জন্য যা যা প্রয়োজন তা তা করতে পারে ঋণটা নিয়ে। তো তাদের জন্য খুবই হেল্পফুল হয় ওই সময়টাতে। বাট এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের কোনো জামানত দিতে হচ্ছে না এবং তাদেরকে উচ্চ পরিমাণ কোনো সুদ দিতে হচ্ছে না। আগে যেটা দেখা যেত যে মহাজনরা যারা ঋণ দিতেন, মহাজন কিংবা যারা অনেক বেশি ভূমির মালিক ছিলেন, যাদের অনেক জমি জমা ছিল, অনেক টাকা পয়সা ছিল, তারা কি করতেন, তারা নিজেরা লোন দিত এবং তারা এই অসহায় মানুষদেরকে লোন দিয়ে যতটা না উপকার করতো তার থেকে বেশি তারা তাদের ক্ষতি করে ফেলতো। তারা তাদেরকে যেরকম লোন দিত সেরকম তারা অনেক উচ্চ হারে সুদ নিত এবং এই উচ্চ হারে ইন্টারেস্ট নেওয়ার কারণে দেখা যেত যে ওই অসহায় গরিব যারা আছেন, ফার্মার বা অন্যান্য যে কোনো পেশারই, তাদের যতটা না লাভ হচ্ছে তার থেকে বেশি তাদের অনেক লস যাচ্ছে। সুতরাং এই অবস্থাটা থেকে মাইক্রো ক্রেডিট অনেকাংশে এই নিম্ন আয়ের মানুষদের একটা ভালো সুযোগ করে দিয়েছে তাদের জন্য। তাদেরকে এখন উচ্চ হারে সুদ দিতে হচ্ছে না। মাইক্রো ক্রেডিটের নীতি হচ্ছে যে এখানে উচ্চ হারে কোনো সুদ দিতে হবে না। মাইক্রো ক্রেডিটের কনসেপ্টটাই যেহেতু শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করে করা হয়েছে, যারা লো ইনকাম পিপল বা যারা অসহায়, তাদেরকে উদ্দেশ্য করে যেহেতু করা হয়েছে, সুতরাং এখানে কোনো ধরনের জামানত দিতে হবে না এবং এখানে উচ্চ হারে কোনো সুদ দিতে হবে না। এবং এখানে কেউ যদি টাইমলি তার টাকাটা পরিশোধ নাও করতে পারে ঋণের টাকাটা, তাহলেও তাকে কোনো প্রকারের প্রেশারাইজ করা হবে না। তাকে দিতে অবশ্যই হবে, বাট তাকে কোনো প্রকারের প্রেশারাইজ হবে না। তার কাছে যখন টাকা আসবে তখন সে দিতে পারবে, এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। এটা হচ্ছে মাইক্রো ক্রেডিটের কনসেপ্ট। মাইক্রো ফাইন্যান্সের বিষয়টি কি? মাইক্রো ফাইন্যান্স হচ্ছে মাইক্রো ক্রেডিটের থেকে একটা ব্রডার কনসেপ্ট। মাইক্রো ক্রেডিটটা মাইক্রো ফাইন্যান্সের ভিতরে ইনক্লুডেড অবশ্যই, বাট মাইক্রো ক্রেডিট ছাড়াও মাইক্রো ফাইন্যান্সে আরও কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে সেভিংস অপরচুনিটিস, ইন্স্যুরেন্স, ফাইন্যান্সিয়াল ট্রেনিং অ্যান্ড সাপোর্ট। এখন কোনো একটা কাজ করার জন্য যেই লোকটা মাইক্রো ক্রেডিট নিল, ক্ষুদ্র ঋণ নিল, এখন সে একটা কিছু সে করতে যাচ্ছে, তার জন্য তার ট্রেনিংয়ের প্রয়োজন পড়তে পারে যে সে এই কাজটা কিভাবে করবে। যেমন ধরলাম কেউ একজন ফার্ম দেবেন, তো এখন সে যে এই পোলট্রি ফার্মটা দেবেন, তো তার জন্য সে আগে থেকে কিছু জানে না, তো তার তো একটা ট্রেনিংয়ের প্রয়োজন বা তার তো নলেজের প্রয়োজন আছে। এই নলেজটা মাইক্রো ফাইন্যান্স দিয়ে থাকে। মাইক্রো ফাইন্যান্সে লোনও দেওয়া হয়, তার পাশাপাশি এরকম বিভিন্ন রকমের ফাইন্যান্সিয়াল ট্রেনিংও দেওয়া হয় এবং সাপোর্টও দেওয়া হয়ে থাকে। এছাড়াও ইন্স্যুরেন্সের সুবিধা দেওয়া হয়, সেভিংসের অপরচুনিটি হয়। কারো কাছে যদি কোনো এক্সট্রা আয় হয়ে থাকে তাহলে সে সেটা সেভিংস করতে পারবে মাইক্রো ফাইন্যান্সে, এবং ইন্স্যুরেন্সও করতে পারবে। যেমন
ফার্মার চাইলে তার ক্রপে ইন্স্যুরেন্সও করতে পারবে মাইক্রো ফাইন্যান্স থেকে। ফার্মার তো তার বীজ কেনার সময় মাইক্রো ক্রেডিট নিয়েছে, ক্ষুদ্র ঋণ নিয়েছে মাইক্রো ফাইন্যান্স থেকে, সে এই লোনের সুবিধাটা সে মাইক্রো ফাইন্যান্স থেকে অবশ্যই পেয়েছে। এছাড়াও সে আরেকটা সুবিধা পেতে পারে, সেটা হচ্ছে তার ক্রপের ইন্স্যুরেন্স সে চাইলে করতেই পারে। ফলে যখন তার যদি কোনো কারণে আবহাওয়া খারাপ থাকে, তার ফসল নষ্ট হয়ে যায়, তখন তার জন্য ঝুঁকিটা খুব কম হয়ে যায় এটা। সো আমরা দেখলাম যে মাইক্রো ফাইন্যান্সের মধ্যে মাইক্রো ক্রেডিটটা ইনক্লুডেড। মাইক্রো ক্রেডিট হচ্ছে শুধুমাত্র যে ক্ষুদ্র ঋণ দেওয়া হয় সেটাই। মাইক্রো ক্রেডিট হচ্ছে মাইক্রো ফাইন্যান্সের একটা পার্ট মাত্র। বাট মাইক্রো ফাইন্যান্সে লোন দেওয়া ছাড়াও অন্যান্য ফাইন্যান্সিয়াল সার্ভিসেসগুলো ইনক্লুডেড। বাংলাদেশে পৃথিবীতে যতগুলো কান্ট্রি মাইক্রো ফাইন্যান্সের কনসেপ্টটা নিয়ে সফলতার মুখ দেখেছে, তার মধ্যে বাংলাদেশ হচ্ছে একটি। এবং হচ্ছে বাংলাদেশের যে গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, আশার যে মডেলগুলো আছে, এগুলো আন্তর্জাতিকভাবে খুবই জনপ্রিয় হয়েছে এবং আন্তর্জাতিকভাবে অনেকগুলো দেশ এগুলো ফলো করেছে। এবং এই মাইক্রো ফাইন্যান্সের খাতটাকে সরকারের বিভিন্ন সংস্থা, সরকারও নিয়ন্ত্রণ করে কিছু ক্ষেত্রে, এবং এছাড়া বিভিন্ন সংস্থা আছে যারা মাইক্রো ফাইন্যান্স খাতটাকে নিয়ন্ত্রণ করে থাকে। তো কি মনে হয়, হুইচ ইজ মোর ইফেক্টিভ, জাস্ট লোনস অর ফুল ফাইন্যান্সিয়াল সাপোর্ট? শুধু লোনটাই কি বেশি ইফেক্টিভ আমাদের জন্য? যারা নিম্ন আয়ের মানুষ আছে তাদের জন্য কি শুধু লোনটা ইফেক্টিভ, নাকি ফুল ফাইন্যান্সিয়াল সাপোর্টটা ইফেক্টিভ? কি মনে হয়?